এই টি-20 জামানায় ব্যাটারদের যে মানে ন্যূনতম নার্ভ ধরে রাখা বা পেশেন্সটা ওই জায়গায় ক্যারি করা, এটা এক প্রকার বলতে গেলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর পার্টিকুলারলি ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রে, ইয়ং ব্যাটারদের ক্ষেত্রে সেটা আরও বেশি করে অ্যাপ্লিকেবল। না হলে এই সেকেন্ড দিনের খেলাটা কিন্তু ভারত পুরোপুরি নিজেদের দখলেই শেষ করতেই পারতো। তো দিনের শুরুটা অস্ট্রেলিয়া করেছিল 6 উইকেটে 311 এই অবস্থায়, স্টিভ স্মিথ 68 রানে, আর অপরদিকে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স 12 রানে অপরাজিত ছিলেন। তো তাদের জুটিটা আর কি যত দ্রুত ভাঙতে পারতো ইন্ডিয়া, তত তাড়াতাড়ি তাদের লাভ হতো। তো কিন্তু সেটা তারা করতে পারলো না। ওই স্টিভ স্মিথ আর প্যাট কামিন্স দুজনে মিলে ইন্ডিয়ান বোলারদের উপর একেবারে চার্জ করে মানে শুরু থেকে একেবারে দ্রুত সম্ভব রান বের করতে থাকছিলেন। তো স্টিভ স্মিথ মানে 68তে অপরাজিত ছিলেন, তো সেখান থেকে আর কি তিনি মানে মানে ওই আগের দিনের ফর্মটাকে ক্যারি করছিলেন। তো আর কি ওর মাঝেই ওই অস্ট্রেলিয়ার স্কোরটা যখন 375 বা 80-র মতো, তখন নিজের সেঞ্চুরিটা তুলে নেন। এটা হচ্ছে তার 34তম টেস্ট সেঞ্চুরি। মানে তিনি একেবারেই আর কি আউট অফ দ্য ফর্ম ছিলেন, অফ ফর্ম ছিলেন এই ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে। ইভেন প্রথম দুটো টেস্টেও একেবারেই রানের দেখা পাননি। ওই ব্রিসবেন টেস্টে রান পেয়ে আর কি এই মানে ওই ফর্মটাকে তিনি এই ম্যাচেও ক্যারি করলেন। তো ওই জায়গায় আর কি মানে স্টিভ স্মিথ সেঞ্চুরিটা পেলেন। তো তারপর প্যাট কামিন্স অপর দিক থেকে খুব সুন্দর কিছু শট খেলতে থাকছিলেন। মানে তার ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যেন কোনো টেল এন্ডার ব্যাটিং করছেন, মনে হচ্ছিল যেন একজন পুরোদস্তুর ব্যাটার ব্যাটিং করছেন। মানে কাভার ড্রাইভ থেকে শুরু করে কাট শট থেকে পুল শট, অফ ড্রাইভ, মানে কোন শটটা তার আর কি ওই মানে ইনিংসে ছিল না। কিন্তু ওই মানে অস্ট্রেলিয়ার স্কোরটা যখন ওই 411, তখন এই রবীন্দ্র জাডেজা এসে প্যাট কামিন্সকে ফেরান। মানে তখন অলরেডি এই দ্বিতীয় দিনে 100 রান হয়ে গেছে, আর তাদের জুটিটাও 112 রানের পার্টনারশিপ হয়ে গেছে। মানে এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার এই ইনিংসের একমাত্র সেঞ্চুরি পার্টনারশিপ, আর সেটাও কিনা এলো 7th উইকেটে। তো জাডেজার একটা ফুল লেন্থের ডেলিভারিতে কামিন্স ওই জায়গায় তাকে তুলে মারতে গেছিলেন, কানেকশনটা ঠিক মতো হয়নি, ওই মিড অফ থেকে আর কি অনেকটা দৌড়ে নীতিশ কুমার রেড্ডি একটা দারুণ ক্যাচ নিয়েছেন। ফলে 49 রান করে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর ক্রিজে আসা মিচেল স্টার্ক আর ওই স্টিভ স্মিথের মধ্যে 44 রানের আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে 8th উইকেটে। স্টার্ককেও দেখলাম বেশ ভালো ভালো কিছু শট খেলছিলেন। বুমরাকে দেখছি প্রত্যেক ম্যাচে ওই স্টার্ক একটা করে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মেরেই চলেছেন। এবারেও দেখলাম আর কি একটা ফুল লেন্থের ডেলিভারিতে ওই লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন মিচেল স্টার্ক ওই জাসপ্রীত বুমরাকে। আর অপরদিকে স্টিভ স্মিথ মানে সেঞ্চুরি পাওয়ার পর তিনি আরও বিধ্বংসী হয়ে উঠেছিলেন। আর আম্পায়াররা যখন লাঞ্চ ব্রেক ডেকে দিল, তখন অস্ট্রেলিয়ার স্কোরটা ওই 7 উইকেটে 454। মানে প্রথম সেশনেই তারা মাত্র 1 উইকেট হারিয়ে 27 ওভারের মধ্যে 143 রান তুলে ফেলেছিল 5.3 রান রেটে। এরপর লাঞ্চ ব্রেক থেকে ফেরার পরই ওই স্টার্কের উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওই রবীন্দ্র জাডেজাই। তো জাডেজার একটা ওই গুড লেন্থের ডেলিভারিতে স্টার্ক ওই জায়গায় বলের লাইন মিস করে ওই সামান্য একটু টার্ন করেছিল, ফলে ওই জায়গায় তার স্টাম্পটা উড়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার স্কোরটা তখন হয়ে যায় 9 উইকেটে 455। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই আকাশদ্বীপের একটা ওই শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারিতে স্টিভ স্মিথ তাকে চার্জ করে ডাউন দ্য উইকেটে ওই কাভারের উপর দিয়ে শট খেলতে গেছিলেন। ওই পার্টিকুলার শটটা তিনি এই ইনিংসে আরও দু একবার খেলেছিলেন। তো ওই একই শট তিনি রিপিট করতে গেছিলেন, কিন্তু বলের লাইনটা মিস করেছিলেন, ওই তার প্যাডের ডিফ্লেক্ট হয়ে ওই জায়গায় তার মানে উইকেটটা ভেঙে যায়। মানে খুবই আনলাকি বলতে হবে স্টিভ স্মিথকে তার আউটটার জন্য। যাই হোক, তিনি আউট হওয়ার আগে নিজের কাজটা বেশ ভালো মতোই গুছিয়ে করে গেছেন। তো ফলে 140 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। অস্ট্রেলিয়ার স্কোরটা তখন 9 উইকেটে 455। এরপর শেষ উইকেটের পার্টনারশিপেও ওই লায়ন আর বোল্যান্ড 19 রান যোগ করে ফেলে। তার মাঝে স্কট বোল্যান্ড অবশ্য দুবার আউট হয়ে গেছিলেন, মানে আম্পায়াররা তাকে আউট দিয়ে দিয়েছিল, কিন্তু দুবারই অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে ওই জায়গাটায় বেঁচে গেছিল। তারপর লায়ন একটা বাউন্ডারি মারলো, আর যখন অস্ট্রেলিয়া স্কোরটা ওই 474, তখন জাসপ্রীত বুমরার ওই একটা আর কি ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিতে ওই জায়গায় লায়নকে তিনি এলবিডব্লিউ স্বীকার করেন। তো যাই হোক, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা শেষ হয়ে গেল 474 রানে। আর তাদের টপ 4 ব্যাটারি 50+ স্কোর করেছেন, আর তার মধ্যে স্টিভ স্মিথ তো সেঞ্চুরি করে ফেলেছেন। তো এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নামলো। তো ডেফিনেটলি আর কি যেটা এক্সপেক্টেড ছিল, এই ম্যাচের ওপেনিং জুটি বদলেছে। জয়সওয়াল আর রোহিতই আবার ওপেন করলো, কিন্তু মানে যতই আর কি ওপেনিং জুটি বদলাক, ভারতের ভাগ্য মানে ওপেনিং পার্টনারশিপটা আর বদলালো না। তো রোহিত আবারও তার ওই অফ ফর্মের শিকার হলেন। প্যাট কামিন্সের একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে রোহিত পুল করতে গেছিলেন, মানে এক্সপেক্টেড বাউন্সে তিনি বলটা পাননি, মানে একটু আর কি ল্যাক অফ দ্য বাউন্স ছিল। তার মূল রিজনটাই ছিল ওই প্যাট কামিন্সের চেঞ্জ অফ পেস, মানে ওখানে আপনি পিচকে কোনোভাবে দোষ দিতে পারবেন না। ফলে ক্যাচ আউটের শিকার হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান মাত্র 3 রান করে। ভারতের স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 8। এরপর 3-এ ব্যাট করতে নামলেন কে এল রাহুল আর কি নেমেই শুরু থেকে বেশ আর কি ভালো ভালো কিছু শট খেলছিলেন। মানে তিনি তো ইনফর্ম ব্যাটার, তো আর কি ওই ফর্মটাই তিনি ক্যারি করছিলেন। আর অপরদিকে জয়সওয়াল, তার দিকে আর কি সবার নজর ছিল, কারণ আগের 2 ম্যাচে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তো জয়সওয়াল দেখলাম তার ব্যর্থতা কাটিয়ে বেশ ভালোই আর কি তিনি কামব্যাক করলেন। ইনিংসের শুরুতেই দেখলাম প্যাট কামিন্স এই জয়সওয়ালকে শর্ট অফ দ্য লেন্থের বলে আর কি টার্গেট করছিলেন, কিন্তু জয়সওয়াল খুবই বুদ্ধিমত্তার সাথে ওইগুলোকে তিনি কাট করলেন, পুল করে আর কি প্যাট কামিন্সকে ওই জায়গায় বাউন্ডারির বাইরে ফেলে দিলেন। আর অপরদিকে রাহুলকেও দেখলাম ওই প্যাট কামিন্সকে তিনি চোখ ধাঁধানো একটা কাভার ড্রাইভ মারলেন, তারপর অফ ড্রাইভ করলেন। তারপর মিচেল স্টার্ককেও দেখলাম একটা খুব এলিগেন্টলি কাভার ড্রাইভ করলেন। আর ভারতের স্কোরটাও তখন 50 রানের গন্ডি টপকে যায়। এরপর টি ব্রেকের একদম আর কি কাছাকাছি যখন চলে আসে,
তখন ওই জায়গায় রাহুলের উইকেটটা তুলে নেন ওই প্যাট কামিন্স। মানে প্যাট কামিন্সের ওই ডেলিভারিটা দেখে আপনার মনে হবে এটা ইনকামিং ডেলিভারি ছিল, একদম আর কি লেগ মিডল স্টাম্প করিডোরে বলটা পিচ আপ করিয়ে তিনি সামান্য একটু বাইরের দিকে আর কি মুভ করিয়ে নিয়ে যান। মনে হবে ইনকামিং ডেলিভারি, কিন্তু অরিজিনালি ওটা ছিল আউটগোয়িং ডেলিভারি। তো ওই জায়গায় রাহুল পুরোপুরি বিট হয়, মানে ওই লেগ মিডল স্টাম্প করিডোরে বলটা পিচ আপ হয়, মানে তার আর কি হিট করলো টপ অফ দ্য অফ স্টাম্প। ফলে ওই জায়গায় রাহুল বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন মাত্র 24 রান করে। তার ওই সুন্দর ফর্মটা, তার ওই সুন্দর টাচটা কোনো কাজেই লাগলো না সেই রকমভাবে। তো তারপরেই আম্পায়াররা টি ব্রেকের ঘোষণা করে দেয়। এরপর টি ব্রেক থেকে ফিরে এসে জয়সওয়াল আর বিরাট কোহলির মধ্যে একটা অসাধারণ জুটি গড়ে ওঠে। মনে হচ্ছিল যেন এই জুটিটাই ভারতকে এই ম্যাচের বৈতরণীটা পার করে দেবে বা এই দিনটা আর কি খুব ভালোভাবে শেষ করতে সাহায্য করবে। তারা তো কাজটা করেও ফেলেছিল অলমোস্ট, মানে খুব সুন্দর কিছু শট খেলছিলেন। মানে বিরাট কোহলিকেও দেখলাম তার ওই আউটসাইড দি অফ স্টাম্প জোনে, মানে ওই 4th 5th 6th স্টাম্প করিডোরে ওই জায়গার ডেলিভারিগুলো তিনি বেশ ধৈর্যের সাথে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু তারপরে দেখলাম প্যাট কামিন্সকে একটা অসাধারণ কাভার ড্রাইভ করলেন, মানে ওই বলটা তার রেঞ্জের মধ্যেই ছিল। এরপর মিচেল স্টার্কে দেখলাম একটা ফ্লিক করলেন মিড উইকেট দিয়ে, তারপর ফাইন লেগ দিয়ে একটা আর কি চমৎকার ফ্লিক করলেন। মনেই হচ্ছিল যে বিরাট কোহলি এদিন একটা বড় ইনিংস খেলতে চলেছেন। আর অপরদিকে জয়সওয়াল, মানে শুরুর দিকে তিনি কিছুটা রক্ষণাত্মক থাকলো, তারপর মানে যখন তিনি আর কি টাচটা ফেরত পেলেন নিজের, তারপর আস্তে আস্তে নিজের খোলস থেকে বেরোতে থাকলেন। কাট শট থেকে শুরু করে পুল শট, ড্রাইভ, সব কিছু তিনি মারছিলেন ওই জায়গায় খুব ভালোভাবে। 81 বলে নিজের 50টা তুলে নেন এদিন যশস্বী জয়সওয়াল। আর তার সাথে সাথেই ভারতের 100 রানের গন্ডিটাও টপকে যায়। এরপর এই দ্বিতীয় দিনের খেলার একদম যখন অন্তিম লগ্নে চলে এসছে, আর ওই সম্ভবত 5 থেকে 6 ওভার মতো বাকি, তখনই এই জায়গায় একটা তালগোল পাকিয়ে বসলেন এই জয়সওয়াল আর বিরাট কোহলি। তখন ভারতের ওই 150 রানের গন্ডিটাও টপকে গেছিল। তো ভারতের ইনিংসের 41তম ওভারের একদম লাস্ট ডেলিভারিটা জয়সওয়াল ওই জায়গায় মিড অনে পুশ করেছিলেন। তো মিড অনে ওই জায়গায় ফিল্ডার ছিল, মানে আমি ওই প্রথমে বলছিলাম ওই টি-20 ক্রিকেটের কথাটা, মানে ওই টি-20 ক্রিকেট হলে ওই আর কি মানে মিড অনে পুশ করে ওই জায়গায় একটা সিঙ্গেল নেওয়াটা আপনি কাম্য, মানে ওটা আপনাকে নিতেই হবে। কিন্তু টেস্ট ক্রিকেটে এখানে তো আর কি অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এখানে আনলিমিটেড নাম্বার অফ টাইমস রয়েছে, 5-5টা গোটা দিন পরে রয়েছে, যদিও এখন টেস্ট ক্রিকেটে 5 দিন আর কি খেলা হয় না, কিন্তু মানে টাইমের তো কোনো আর কি মানে কমতি নেই। তো এই জায়গায় আপনি কেন এইরকম একটা রিস্কি সিঙ্গেল নিতে যাবেন? মানে এই জায়গায় আমি দায়টা পুরোপুরি জয়সওয়ালকেই দেবো, কারণ কলটা তো তারই ছিল। আর বিরাট কোহলি ওই জায়গায় যখন দেখলেন মানে ফিল্ডারটা একদম তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর জয়সওয়াল তখন হাফ পিচেরও অনেক বেশি এগিয়েছে, মানে একদম তার আর কি নন স্ট্রাইকিং এন্ডেই চলে এসছে। তো তখন ওই জায়গায় স্বাভাবিক ভুল বোঝাবুঝি হতে বাধ্য। ফলে প্যাট কামিন্স মিড অন থেকে থ্রো করলেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারিকে, আর ক্যারি ওই জায়গায় স্টাম্পটা ভেঙে দিতে কোনো রকম ভুল করলেন না। ফলে জয়সওয়াল আর কোহলির মধ্যে 102 রানের যে অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠেছিল ওটা ওখানেই স্টপ হয়ে গেল। জয়সওয়াল আর কি মাত্র 18 রানের জন্য নিজের সেঞ্চুরিটা মিস করলেন। 82 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। ভারতের স্কোরটা তখন হয়ে গেল 3 উইকেটে 153। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয়েছিল আকাশদীপকে। আর এর ঠিক পরে পরেই বিরাট কোহলি, মানে যিনি আর কি ক্রিজে অলমোস্ট সেট হয়ে গেছিলেন ওই জয়সওয়ালের সাথে, তিনিও নিজের উইকেটটা ছড়িয়ে দিয়ে এলেন ওই স্কট বোল্যান্ডেরই একটা গুড লেংথের ডেলিভারিতে। মানে একদম ওই বিরাট কোহলিকে যে ট্র্যাপে যে জোনে টার্গেট করছিল অস্ট্রেলিয়ান বোলাররা এই গোটা সিরিজ ধরে, তিনি ওই পাতা ফাঁদেই পা দিলেন। তো ওই জায়গায় তিনি একটা সামান্য খোঁচা দিয়ে ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। তো বিরাট কোহলির ওই বড় ইনিংসের স্বপ্নটা ওখানেই শেষ হয়ে গেল। 36 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। ভারতের তখন চতুর্থ উইকেটের পতন ঘটল। এরপর নাইট ওয়াচম্যান আকাশদীপের উইকেটটাও এই স্কট বোল্যান্ডই তুলে নেন। মানে একদম পারফেক্ট প্ল্যান করে ওই জায়গায় তিনি একটা লেগ গালি রেখেছিলেন ওই নাথান লায়নকে। তো ওই অনুযায়ী প্ল্যান করে বল করলেন আকাশদীপকে একদম প্যাড টার্গেট করে। তো ফলে আকাশদীপ ওই পাতা ফাঁদে পা দিয়ে ওই লায়নের হাতে ক্যাচ দিয়ে, মানে লেগ গালিতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। ফলে 5 উইকেটের পতন ঘটে গেল ভারতের। এরপর ক্রিজে ছিলেন ওই জাডেজা ঋষভ পান্ত। তো ঋষভ পান্ত 6 রান করে আর জাডেজা 4 রান করে দিনের শেষে অপরাজিত রয়েছেন। ফলে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোরটা এখন রয়েছে 5 উইকেটে 164। এখনও অস্ট্রেলিয়ার থেকে তারা 310 রানে পিছিয়ে রয়েছে। আর ভারত যদি ফলোয়ান এড়াতে চায় এই প্রথম ইনিংসে, তাহলে এখনও তাদের 111 রানের প্রয়োজন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে দাবিদার অনেকগুলোই হতে পারে, কিন্তু তারপরেও সব কিছু পেরিয়ে আমার কাছে যেটা এই দিনের মোমেন্ট অফ দ্য ডে মনে হয় সেটা হলো ওই জয়সওয়ালের রান আউটটা। ভারত তখন মানে খুব ভালো একটা পজিশনে চলে গেছিল, আর মাত্র 5টা ওভার বাকি ছিল। ওই 5টা ওভার একটু ধৈর্য ধরে নার্ভটা ধরে রেখে যদি খেলতে পারতো, তাহলে ইন্ডিয়ায় আমি বলছিলাম মানে এই ভিডিওর শুরুতে, তারা কিন্তু এই মানে দ্বিতীয় দিনটা পুরোপুরি নিজেদের দখলে রেখেই শেষ করতে পারতো। তো ওই একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, ওই একটা ছোট্ট আর কি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জয়সওয়াল মানে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে ওই জায়গায় নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। তো সেই কারণেই আমার মনে হয় জয়সওয়ালের ওই রান আউটটাই ছিল এই দ্বিতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে। একমত হবেন আমার সাথে, নাকি আপনাদের কাছে এই দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?